আমি মীরা হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের আয়োজন নির্বাচিত খবর। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন চর্চার সম্পাদক জনাব সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি নির্বাচন খবরে। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহকেও। প্রফেসর আমানুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি নির্বাচিত খবর। ধন্যবাদ আপনাকে। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। আজকের নির্বাচিত খবরে আমরা যে খবরটিকে নির্বাচন করেছি সেখানে প্রশ্ন উঠেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব আছে কিনা। সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে তিনি পাল্টা প্রশ্ন করেছেন, কারা এটা নিয়ে সংবাদ করেছে, তাদের এত জ্বালা। প্রশ্ন হচ্ছে, প্রতিমন্ত্রীর নিয়োগে সংবিধান লঙ্ঘন হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে জানার অধিকার জনগণের আছে কি নেই। একই সময় প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় মক্কা চুক্তি প্রসঙ্গেও। জবাবে প্রতিমন্ত্রী বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী বাংলাদেশ, যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ আগ্রহী, এক্ষেত্রে বিবেচনায় থাকবে জাতীয় স্বার্থ। প্রশ্ন হলো, কি সেই স্বার্থ? আগ্রহ প্রকাশ করলে কি এতে যুক্ত হওয়া যাবে? সহজ করে বুঝতে চাই। এছাড়াও বাংলাদেশ নিয়ে কেন চায়না, ভারত, আমেরিকা এত আগ্রহ দেখাচ্ছে, আর বাংলাদেশে উগ্রবাদীদের প্রশ্রয় দেয়া হচ্ছে কিনা, সে প্রসঙ্গটিও আনতে চাই নির্বাচিত খবরের টেবিলে। তবে চলুন শুরুতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিবেদনটি দেখে আসি। গত 21শে আগস্ট বঙ্গভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। আগেই এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন শামা ওবায়েদ। এই অবস্থায় দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন করে রবিবার বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেন হুমায়ুন কবির। তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দাপ্তরিক কাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে তার ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেননি। বরং যারা তার নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশ করেছে তাদের উপর চটে যান হুমায়ুন কবির। নিজেকে বাংলাদেশের নাগরিক পরিচয় দিয়ে দেশের প্রতি তার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশি, I don't think there is anybody that will question my Bangladeshism and my stand. মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। কার এত জ্বালা যে মানে কাজ ফরমাতিয়া, হ্যাঁ, তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে? সৌদি আরব, পাকিস্তান ও তুর্কির প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোতে এক দেশের উপর সশস্ত্র হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনার নীতি রয়েছে। তাই 3 দেশের এই মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতিবাচক বলেও জানান তিনি। মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি, বললাম তো বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স, এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের নতুন দায়িত্বে পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানান হুমায়ুন কবির। গত 6 মাসে একটি কৌশলগত কাঠামো তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ভিত্তিতে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা হবে। সো লেটস সি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আমার প্রতিবেদনটি দেখছিলাম সোহরাব হাসান এবং প্রফেসর আমানুল্লাহ। আমরা বরং এই আলোচনায় আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, তাকেও যোগ করে নিই। আমাদের সাথে এই আলোচনায় যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক M শাহিদুজ্জামান। শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। আশা করি কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটা আমরা দর্শকদেরকে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটি আপনার দেখার এবং শোনার সুযোগ হয়েছে। আমি আলোচনাটা শুরুতেই শাহিদুজ্জামানকে দিয়ে বরং একটু শুরু করতে চাই এবং বুঝতেও চাই তার বিশ্লেষণটা, যেহেতু তিনি আন্তর্জাতিক সম্পর্ক ভীষণভাবে বিশ্লেষণ করেন। শাহিদুজ্জামান, যদি মক্কা
মক্কা চুক্তির প্রসঙ্গটি এবং পরে পর্যায়ক্রমে হুমায়ুন কবিরের নাগরিকত্ব প্রসঙ্গটিও আনতে চাই আলোচনায়। আমি বরং মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়টি বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব। এই জোটে বাংলাদেশ আগ্রহী এবং জাতীয় স্বার্থ রক্ষা করেই সেই আগ্রহটা রক্ষা করা হবে। এরকম একটা জোটে বাংলাদেশে যুক্ত হওয়া উচিত কি উচিত নয়, সে বিষয়টাই আপনার বিশ্লেষণ কেমন হবে? শাহিদুজ্জামান। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে এই মক্কা চুক্তি আমাদের জন্য সুদূর প্রসারী কনসিকুয়েন্স বহন করবে এবং অতীব গুরুত্বপূর্ণ একটা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাস্তবতা এর প্রেক্ষাপট একটু বর্ণনা না করে উপায় নেই, কেননা এই যে আমেরিকার প্রায় 15টা বেস রয়েছে সৌদি আরব সহ পার্শ্ববর্তী দেশগুলোয়, প্রত্যেকটা বেস ইরানের আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। মার্কিনী প্রেসিডেন্সি এইসব বেসগুলো রিভাইভ করার আর কোনো আগ্রহ প্রকাশ করছে না। বলতে গেলে এটা গত 50 বছরের যে মার্কিন সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ মধ্যপ্রাচ্যে, তার পরিসমাপ্তি ঘটার সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং এই অঞ্চলে যেসব দেশগুলোতে এইসব বেসগুলো ছিল, তারাই সৌদি আরবিয়ান নেতৃত্বে এখন নতুন বাস্তবতায় নতুন করে এই মক্কা চুক্তি বাস্তবায়ন করতে পদক্ষেপগুলো নিচ্ছে। বলা বাহুল্য, ইরানকেও কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে খুব শিগগিরই। এখন বাংলাদেশ পৃথিবীর অন্যতম তৃতীয় ঘনবসতিপূর্ণ পপুলেটেড দেশ, যেখানে মুসলিম পপুলেশন বিরাজ করছে। আমাদের এই অঞ্চলে আমরা সবাই খুব ভালো করে জানি যে আমাদের একটা অস্তিত্বজনিত সংকট সৃষ্টি করছে আমাদের পার্শ্ববর্তী শক্তিশালী প্রতিবেশী। তারা এই মক্কা চুক্তির ব্যাপারে এমন অবস্থান নিয়েছে যে কিছুদিন আগে জানা গিয়েছে যে বাংলাদেশের এক প্রতিনিধিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি জিজ্ঞেস বলেছে যে আপনারা এই মক্কা চুক্তিতে না জয়েন করে বরং ভারত ইসরায়েলি যে কোলিশন হয়েছে সেখানে জয়েন করছেন না কেন? এতেই বোঝা যায় যে ভারতীয় দৃষ্টিভঙ্গি যে কত অবাস্তব এবং কত মানে বাংলাদেশের স্বার্থ বিরোধী এই পরিস্থিতিতে। এখন মক্কা এই যে চুক্তি, এর ফলে এই বিষয়টা আরো একটু স্পষ্ট করে একটু বুঝতে চাই, মানে ভারতের দুশ্চিন্তার কারণ কোন দিক থেকে? মনে করে যে বাংলাদেশ হচ্ছে তার জন্য অপরিহার্য ভূরাজনৈতিক একটা সম্পদ। হাসিনার সময়কার যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে ভারতের নিয়ন্ত্রণ ছিল, সেই ধারাবাহিকতা এখনো তারা বজায় রাখতে চায়। এই পরিস্থিতিতে এই মক্কা চুক্তিটা ভারতের জাতীয় স্বার্থের জন্য একটা অত্যন্ত দুরূহ বাস্তবতা হয়ে যাবে। কেননা এর অর্থ হবে এই যে বাংলাদেশ যদি এখন পাকিস্তান, সৌদি আরব, তুর্কি সহ, স্পেশালি টার্কি, ভারতের জন্য টার্কি হচ্ছে একটা, যেটাকে ইংরেজিতে আমরা বলি ইটস এ নিমেসিস, অর্থাৎ ভারতের জন্য একটা মারাত্মক নিরাপত্তা হুমকি হচ্ছে বর্তমান শাসিত এরদোগান শাসিত টার্কি প্রচুর আগ্রহ নিচ্ছে বাংলাদেশকে এই চুক্তিতে যোগ দিতে। এর ফলে বাংলাদেশের জন্য অস্ত্র সংগ্রহ করা এবং নিরাপত্তার যে প্রতিরক্ষার যে ঘাটতি হয়েছে গত 16 বছরে, সেটা কাটিয়ে ওঠার একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো সৃষ্টি হবে। এখানে সৌদি আরবের সাথে এই যে মক্কা চুক্তিতে সংযুক্ত হওয়া মানে যে একটা বড় রকমের নিরাপত্তা পাবে আমাদের যে শ্রমিকরা ভাইয়েরা যারা কাজ করছে, তাদের সুযোগ সুবিধা অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং তাছাড়াও ভারত কিছুদিন আগে যে চেষ্টা করেছে সৌদি আরবে, যে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রচুর যুক্তি দাঁড় করিয়েছে যে যেহেতু সৌদি আরব ভারতের ঘনিষ্ঠ মিত্র, একটা শক্তিশালী মিত্র, তারা দাবি করে যে বাংলাদেশের মেম্বারশিপ যাতে না হয় সেই ব্যাপারে সৌদি আরবকে বোঝাতে সক্ষম হয়েছে। এই বাস্তবতায় আমরা দেখছি যে বাংলাদেশের অবস্থান হচ্ছে যে আমরা মোরাললেস একটা ইতিবাচক অবস্থানে গিয়েছি। এর ফলে আমরা হয়তো আগামী 2-3টা রাষ্ট্র যে জয়েন করবে, তাদের মধ্যেই হয়তো বাংলাদেশ হয়তো পঞ্চম বা 6 বা 7 দেশ হিসাবে স্থান করে নিতে পারে। এবং এটা পাকিস্তানের সাথে যে নিরাপত্তা সহযোগিতা রয়েছে টার্কি
ও সৌদি আরবের সেই একই নিরাপত্তা সহযোগিতা বাংলাদেশের জন্য এক্সটেন্ডেড হবে। জাস্ট যদি কয়েক শব্দে আমি ফাইনালি বলি, এর অর্থ হবে এই যে আমাদের অস্তিত্বজনিত সংকট যে ভারত সৃষ্টি করছে, তারা যে দাবি করে রংপুর ও ফেনী অঞ্চলে তারা আলটিমেটলি তাদের ভূ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবে, সেটা একটা বড় রকমের বাধা সৃষ্টি হয়ে যেতে পারে। জি, এই আপনার একদম পয়েন্ট ক্লিয়ার। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার পয়েন্ট ক্লিয়ার। আপনার পয়েন্ট ধরে আমি স্টুডিওতে একটু আলোচনাটা নিয়ে আসতে চাই। অধ্যাপক আমানুল্লাহ, আপনার কাছে বিশ্লেষণটি যাবার আগে আমরা বরং মক্তা চুক্তিটি সম্পর্কে আমরা কি জানতে পাচ্ছি তার মোটা দাগে একটা গ্রাফিক্যাল প্রজেকশন দেখি। সেই গ্রাফিক্যাল প্রজেকশনটিতে গেলেই আমরা বরং বুঝতে পারবো যে আমরা মোটা দাগে চুক্তির যে বিষয়টি আছে আমরা জানতে পারছি যে সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের মধ্যে হওয়া এটা সামরিক চুক্তি। এখানে সামরিক প্রশিক্ষণ, ব্যবস্থাপনা, ব্যয় আর গোয়েন্দা তথ্য আদান প্রদান করা হবে। এটি পবিত্র নগরী মক্কায় এই চুক্তিটি হচ্ছে বা হয়েছে, এটা চুক্তি স্বাক্ষর। আর সম্ভাব্য হামলা নিরুৎসাহিত করতে একটা যৌথ প্রয়াসের কথা এই জায়গাতে এসছে। প্রফেসর আমানুল্লাহ, আপনার বিশ্লেষণটি কীরকম হবে? যে ধরেন, যেটা এম শাহিদুজ্জামান বলছিলেন যে ভারতের কাছ থেকে একটা বাংলাদেশের সংকট আসলে সামনে আসে, যার কারণেই হয়তো তিনি বলছেন যে এই ধরনের একটি জোটের মধ্যে যাওয়া বাংলাদেশের জন্য সমীচীন হবে। ফলে এই প্রশ্নও থাকে যে আপনি আগ্রহী হলেন আর আপনাকে নিয়ে ফেললো, এবং বাংলাদেশের স্বার্থটা ঠিক কোন জায়গায়? আমি ধন্যবাদ আপনাকে। আমি প্রফেসর শাহিদুজ্জামান সাহেবের সাথে শতভাগ একমত। এটা বিভিন্ন ধরনের ফার রিচিং ইম্প্যাক্ট এখানে আছে, এবং আপনার মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে। আপনি ধরেন, যত কিছু হোক না কেন, আপনি অস্ত্র আদান প্রদান, অস্ত্র কেনা ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো আছেই। কিন্তু ওই যে আপনার যে একটা ধারণা যে আমরা এইখানে একটা এককভাবে আলাদাভাবে আসি, এবং আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের উপরে যে চড়াও হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে, এবং গত কয়েক যুগে যেভাবে চড়াও হয়েছে, সেই জায়গাটা থেকে এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার থাকবে যে বাংলাদেশের প্রতি সেভাবে সেই দৃষ্টিতে আর তাকানো যাবে না। সেটা হলো মক্কা চুক্তিতে যদি জয়েন করে বাংলাদেশ, তাহলে একটা জিনিস। একটা তো আছে যেটা প্রফেসর শাহিদুজ্জামান বললেন, অস্ত্র ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল থাকবে, কিন্তু ওই সাইকোলজিক্যাল প্রেশারটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছি, সৌদি আরবে প্রায় 3.5 মিলিয়ন, 35 লক্ষ বাঙালি কিন্তু কাজ করেন এখন এই মুহূর্তে, এবং এই সংখ্যাটা প্রতি বছরই কিন্তু কয়েক লক্ষ করে বৃদ্ধি পাচ্ছে এবং যাওয়া আসা করে। তাদের সাথে যে আমাদের এই এক্সপেট্রিয়েট বাংলাদেশি ওয়ার্কার যারা কাজ করে, তাদেরকে নিয়ে আমাদের সাথে যে ধরনের দেন দরবার করতে হয়, অথবা যে ধরনের কাজ করতে হয় তাদের সুবিধা আদায় করার জন্য, এবং বিভিন্ন ধরনের, সেই জায়গাটাতে আমরা একটা ভালো পজিশনে আমরা থাকবো যদি সৌদি আরবের এই চুক্তিটাতে আমরা যদি জয়েন করতে পারি, মক্কা চুক্তিতে যদি জয়েন করতে পারি। আর একটা যেটা প্রফেসর শাহিদুজ্জামান যেটা বললেন যে টার্কি শুধু এই ভারত না, টার্কি মধ্যপ্রাচ্য এবং এই অঞ্চলের অনেক জায়গাতেই কিন্তু তাদের একটা ইনফ্লুয়েন্স এবং কি দেখতে পাওয়া যাচ্ছে, কানেকশন দেখতে পাওয়া যাচ্ছে। ওয়ার্ল্ড পাওয়ার গেমে তারাও কিন্তু একটা পার্ট অলরেডি তারা হয়ে গেছে। এই জায়গাটাতে এই যে টার্কি এখানে অ্যাড হচ্ছেন এবং সৌদি আরব অ্যাড হচ্ছেন, এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশের মতো একটা দেশ যদি ওই জায়গাটাতে যায়, তাহলে বাংলাদেশের উপরে যে এই যে নেইবারিং কান্ট্রিগুলার দাদাগিরি, অথবা যে প্রেশার, অথবা এই যে রিসেন্টলি যে মায়ানমার যে কাজটা করলো, আমাদের রোহিঙ্গাদেরকে নতুন করে ডিফাইন করা, তাদেরকে কারা রোহিঙ্গা কারা বাঙালি, এই যে বিষয়গুলো আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়, সেই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশ একটা ভালো বার্গেনিং পয়েন্টে থাকতে পারবে, এবং এটা দরকার। এবং বাংলাদেশকে কোনো সময় দেখা যাচ্ছে যে ভালো কোনো বডিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের নেইবারিং কান্ট্রি প্রতিবেশীরা কিন্তু বাধা দেন, সব সময় বাধা দেন। ইভেন সার্কটাকে কিন্তু তাদের কারণে কিন্তু সার্কটা বাস্তবায়িত, এবং সেটা কোনো ফ্রুটফুল কোনো কিছু। আমি গত কয়েকদিন আগে কাঠমান্ডুতে সার্কে গিয়েছিলাম, তাদের এই যে সচিবালয়ে, সেখানে যেটা দেখতে পেলাম যে শুধুমাত্র ওই 1-2টা দেশের কারণে এটাকে ফুললি ফাংশনাল করা যাচ্ছে না কাজটা। কত সুন্দর একটা আইডিয়া, কিন্তু যেহেতু এটা সার্কের 7ম-10টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেহেতু এটা বাংলাদেশ থেকে আসছে, সেহেতু এটাকে আপনার যে কীভাবে ডাউন করে রাখা যায়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই পবিত্র নগরী মক্কাতে সেখানে যদি এই চুক্তিটা হয়, তাহলে বাংলাদেশের জন্য এটা বেস্ট একটা, সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা আমরা বলছি না, কিন্তু একটা সাইকোলজিক্যালি একটা
অ্যাডভান্টেজ পজিশন। আপনি মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজের কথা বলছেন, আমি বরং একটু সোহরাব হাসানের বিশ্লেষণটা শুনতে চাই। সোহরাব হাসানের বিশ্লেষণে যাবার আগে আমি আরেকটি গ্রাফিক্যাল প্রজেকশন আপনাকে দেখাই, যে প্রজেকশনে আমরা শুধু দেখব যে কি কারণে এটার এই বৈশিষ্ট্য সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই বৈশিষ্ট্য জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে এটিকে মুসলিম দেশগুলো যে একত্রিত হচ্ছে সেটার একটি ইঙ্গিত হিসেবে সামনে আসছে, এবং এটাকে ন্যাটোর যে গঠনতন্ত্র 5 আছে, সে 5-এর অনুরূপ যেটা ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক যে কোনো একটি দেশের উপর হামলা হলে তারা সবাই মনে করবে যে তাদের নিজ দেশের উপরে সেটা হামলা হয়েছে এরকম। এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক জ্বালানি খাতে নিরাপত্তার কথা বলা হচ্ছে, এবং একটা মুসলিম ন্যাটো বলা হচ্ছে, ন্যাটোর মতো করেই। সোহরাব হাসান, আপনার কাছ থেকে বরং একটু বোঝার চেষ্টা করি যে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের এই প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশে উচ্ছ্বসিত হবার বা এত আগ্রহ দেখার কারণটা কি? ধন্যবাদ। বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল কথা হচ্ছে বিএনপি সরকারের বাংলাদেশ ফার্স্ট। এখন বাংলাদেশে গত 55 বছরের ইতিহাস হচ্ছে কোনো সামরিক জোটে না যাওয়া, এবং আমরা পাকিস্তান আমল থেকেই যে জোট নিরপেক্ষ আন্দোলনের সমর্থক, আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরবর্তীকালে জিয়াউর রহমান। কিন্তু আমরা সেই সামরিক জোট এবং এই যে প্রতিরক্ষা, ত্রিদেশীয় প্রতিরক্ষা জোটটি কোন প্রেক্ষাপটে হয়েছে, এটা যদি এমন হতো যেমন সার্ক হয়েছিল, সার্কভুক্ত 7টি দেশের বাংলাদেশ থেকে দূত পাঠানো হয়েছিল, সব দেশকে বোঝানো হয়েছিল কেন সার্ক প্রয়োজন, এবং তখন জিয়াউর রহমানই এই বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, যে বাংলাদেশ এটা তখন উপলব্ধি করেছিল যে এই আমাদের দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে যদি একটি সংহতি থাকে, সহমর্মিতা থাকে, পারস্পরিক সহযোগিতা থাকে, এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত হবে, প্রতিটি দেশের নাগরিকরা এর সুফল পাবে, দেশও পাবে। কিন্তু এই প্রতিরক্ষা জোট হয়েছে, মক্কা প্রতিরক্ষা জোট হয়েছে ইরানের উপর যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে। সুতরাং অধ্যাপক শাহিদুজ্জামান বললেন যে ইরান ওই সব দেশে আক্রমণ করেছে। ইরান কখন আক্রমণ করেছে? ইরান যদি প্রথম আক্রমণ করতো আমরা অবশ্যই তাকে আক্রমণকারী বলতাম। এখন আত্মরক্ষার অধিকার নিশ্চয়ই সবার আছে। আজকে বাংলাদেশের উপর আক্রমণ করলে অবশ্যই বাংলাদেশ আত্মরক্ষার অধিকার আছে। প্রথমত হচ্ছে এটি কার মস্তিষ্কজাত। এটি যদি এমন হতো যে হ্যাঁ তুরস্ক উপলব্ধি করেছে যে এই মুসলিম দেশগুলোর মধ্যে একটা সামরিক সমঝোতা দরকার, বাংলাদেশের সাথে আলোচনা করতো, পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে বা অন্যান্য দেশের সাথে, সেই প্রেক্ষাপটে তো এই জোটটি গঠিত হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে যেহেতু যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করেছে, ইরানের সেখানে সামরিক বেসামরিক স্থাপনা ধ্বংস করেছে, স্কুলে মানে শিশুরা যে স্কুলে পড়াশোনা করতো সেই শিশুদের স্কুলে বোমা মেরে তাদেরকে হত্যা করা হয়েছে। এখন ইরান তার প্রতিশোধ নিয়েছে, সেখানে যে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে, এবং সেখানে স্বাভাবিকভাবে বেসামরিক বাংলাদেশের নাগরিকও মারা গেছে। তো সুতরাং ইরানকে আক্রমণকারী আমরা মুসলিম ন্যাটো করব, ইরানের অবস্থান কি হবে? ওকে, মালয়েশিয়ার অবস্থান কি হবে? ইন্দোনেশিয়ার অবস্থান কি হবে? সুতরাং আমরা কারো দাবার গুটি হতে চাই না। ওকে, আমাদের প্রতিরক্ষার জন্য যা প্রয়োজন, আমাদের আত্মরক্ষার জন্য যা প্রয়োজন করব। কারণে আপনি এই দাবার গুটির প্রসঙ্গটি আনছেন বাংলাদেশ। আপনি দেখেছেন এই জোট ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্পের যে উচ্ছ্বসিত প্রশংসা এবং আশাবাদ যে এটা একটি বড়, আপনি জানেন যে মুসলিম প্রধান দেশগুলো বলি, কারণ এই মুসলিম দেশেও তো অন্য দেশের নাগরিক আছে, যে কোনো উদ্যোগ, যে কোনো ইস্যে যুক্তরাষ্ট্রের এই বর্তমান যে প্রেসিডেন্ট কি দৃষ্টিতে দেখেন, কতটা নেতিবাচক দৃষ্টিতে দেখেন। এবং তিনি প্রথমবার এসে তো 10টি দেশের নাগরিক দেশে প্রবেশ নিষিদ্ধ করে দিলেন। পরবর্তীকালে সেখানকার আদালত সেটি বাতিল করে দিয়েছেন। সুতরাং এটি যদি ডোনাল্ড ট্রাম্পের অভিপ্রায়
বাস্তবায়নের জন্য হয় আমরা বিরোধিতা করি। আর যদি সত্যি সত্যি ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. এই অঞ্চলের এই অঞ্চলের দেশগুলো অনুভব করে, সেটা বাংলাদেশ, পাকিস্তান, সেটা যে কোনো দেশ হতে পারে, কার বিরুদ্ধে জোট হয়, কার বিরুদ্ধে। এই জোটটা তো স্পষ্টই ইরানকে লক্ষ্য করে হয়েছে। সুতরাং ইরান কি মুসলিম দেশ না? না, আপনি শুনছেন যে শাহিদুজ্জামান বলছিলেন যে ইরানকে এখনো আমন্ত্রণ জানানো হয়নি, হয়তো বা হবে, কিন্তু আপনি যে প্রসঙ্গটি তুললেন সেই জায়গা থেকে বরং শাহিদুজ্জামানের একটু বিশ্লেষণটা শুনতে চাই। শাহিদুজ্জামান, আপনি শুনছিলেন সোহরাব হাসান বলছিলেন যে মার্কিন দৃষ্টিভঙ্গিকে মাথায় নিয়ে আসলে এটা বিবেচনা করা দরকার, সেক্ষেত্রে বাংলাদেশ যাতে দাবার গুটি না হয়ে যায়। কি বলবেন? ধন্যবাদ। আমি সৌরভ ভাইকে অনেকদিন থেকে চিনি। আমার মনে হয় বয়সের ভারে ওনার শ্রবণ শক্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের প্রসঙ্গ আমি এনেছি, সেখানে কখনো আমি বলিনি যে ইরানকে আক্রমণ করে, ইরান এইসব দেশে আক্রমণ করেছে। একটা ইরানের প্রসঙ্গ এনেছি। আপনার কথা বলনি, ইরান তো পাল্টা হামলা করেছে। ইরান তো করেছে, নাম ধরে বলেছেন হ্যাঁ? ইরান 5 বার হায়, সেটা তো আমি বলি, সেরকম কোনো কথা আমি বলিনি। আমি বলেছি যে ইরানকে আমন্ত্রণ জানানো হবে এই জোটে যোগ দিতে, এবং খুব সম্ভবত ইরান এই জোটে যোগ দেবে। আপনাকে আমি আরেকটা জিনিস অ্যাড করিনি, বলে দিচ্ছি যে আব্রাহাম অ্যাকর্ড ফেইল করেছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলে যে আব্রাহাম অ্যাকর্ড করেছিল, সেটা এখন অ্যাবসলিউটলি টোটাল ফেইলিওর, এবং তারই ধ্বংসস্তূপের উপর পাল্টা জোট গঠিত হচ্ছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ইনিশিয়েটিভ নেই। সৌরভ ভাই যে কথাটা বললেন, she is trying to give it a color, যে এটা একটা বাংলাদেশ একটা জোটের মধ্যে ঢুকছে, 50 বছর ধরে আমরা জোট নিরপেক্ষ থেকেছি। এটা কিন্তু একেবারেই অবাস্তব কথা। আমাদের এখন অস্তিত্বজনিত সংকট, এবং আমাদের আশেপাশে প্রায় প্রতিটি দেশ, দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু একটা মূল জোটের সাথে আবদ্ধ হতে চেষ্টা করছে। আমরা এই যে মক্কা জোট, এটা মুসলমানদের একটা নেটো সম একটা নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তোলার মতো, এবং এখানে মধ্যপ্রাচ্যের বাইরে পাকিস্তানের পরে বাংলাদেশ একটা স্বাভাবিক চয়েস হবে। আপনি এখনো বলতে পারেন না যে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া সেখানে যোগ দেবে না, হয়তো যোগ দিতেও পারে। তবে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনোভাবেই ধরে নেওয়া যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যে যে তার যে নিয়ন্ত্রণ, যে হাজার হাজার মানুষ যে হত্যা করেছে এইসব মার্কিন এই যে ইয়েগুলো কি বলে বেসগুলোর মাধ্যমে, সেখানে যে প্রচন্ড ভাবে তারা জনগণের অ্যাসপিরেশনস গুলোকে ধ্বংস করে দিয়েছে, সেখানেই আমরা দেখতে পাচ্ছি তারই ধ্বংসস্তূপে সৌদি আরবের মতো একটা দেশ, যাকে আমরা রিয়াকশনারি বললে ভুল হবে না, সৌদি আরব, টার্কি, এইসব দেশ। আমরা ইন্টারেস্টিংলি ওয়েট করবো যে ইজিপ্ট যোগ দেয় কিনা, কেননা ইজিপ্টের যে সামরিক শাসকরা, তারা কিন্তু মার্কিনি আর ইসরায়েলি সমর্থন নিয়েই টিকে আছে। জি, শাহিদুজ্জামান, ছোট্ট করে আরেকটি জিনিস জানতে চাই, আপনি বারবারই একটা জিনিস জানছেন যে অস্তিত্বজনিত সংকটের মধ্যে আমরা আছি, বিশেষ করে আপনি প্রতিবেশী দেশকে ইঙ্গিত নয় সরাসরি উল্লেখ করে বলছেন। অনেকগুলো প্রতিবেদনে আমরা খেয়াল করি, লক্ষ্য করি, বলা হচ্ছে যে ধরেন এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতের এক ধরনের দুশ্চিন্তা, আবার এটাও বলা হচ্ছে যে এই চুক্তির কারণে ভারত এবং ইসরায়েল খুব কাছাকাছি চলে আসবে, ফলে আপনি যে সংকটের কথা বলছেন সেই সংকট তো আর ঘনীভূত হবে না। আমি বিনয়ের সাথে আপনাকে বলছি, এই সংকট ভারত আর ইসরায়েল যে খুব কাছাকাছি চলে আসছে, এটা আজকে না, বছর 2 আগে থেকেই আপনার নিশ্চয়ই মনে পড়বে যে নরেন্দ্র মোদী ভারত ইসরায়েলি কেনেসেটে যে ধরনের বক্তৃতা দিয়েছে, এবং সেখানে সেই ইরানকে এমন ভাবে একটা ভিলেনের অবস্থানে ফেলেছে। ভারত এখন প্রাতিষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে একেবারে জোটভুক্ত হয়ে গিয়েছে। যতদিন নরেন্দ্র মোদীর এই বিজেপি গভর্নমেন্ট থাকবে, আরএসএস সাপোর্ট থাকবে, তারা কিন্তু ইসরায়েল এবং ইহুদিবাদের সমর্থনে থাকছে, একেবারে ধর্মীয় কমিটমেন্ট হিসেবে তারা এটাকে মনে করছে। সুতরাং আমরা অপরদিকে আমি বলবো যে এই যে সৌদি সুলতান, তার কিন্তু বয়স বেশি না, 35। সে এখন নতুন প্রজন্মের চিন্তায়, সে এখন জনগণ ভিত্তিক যে চিন্তাধারা এসছে, এবং এই কারণেই
কিন্তু আমি বলি, আর আপনি প্রথমেই কিন্তু মেনশন করেছেন অস্তিত্বজনিত শব্দটা কেন ব্যবহার করি। আমি বিনয়ের সাথে বলবো যে বাংলাদেশে আপনি যদি ভারতীয় অত্যন্ত সুখ্যাত জেনারেলস, ব্যুরোক্রেটস ও রিটায়ার্ড ফরেন সার্ভিস অফিসারদের পডকাস্ট গুলো দেখেন, তারা কিন্তু সরাসরি বলছে, ভারত কর্নাড নামক একজন সুখ্যাত ভারতীয় স্কলার, তিনি বলেছে যে তারা হয় রংপুর কিনে নেবে, তা না হলে রংপুরে তারা ফোর্স ব্যবহার করবে। এইসব যে ভারতীয় গণমাধ্যমে যেসব প্রচারণাগুলো হচ্ছে, সরাসরি কিন্তু সরকারি প্যাট্রোনাইজেশনে হচ্ছে। আমরা তো সেখানে চোখ বন্ধ করে থাকতে পারি না। আমাদেরকে আপনার পয়েন্ট ক্লিয়ার, এম শাহিদুজ্জামান, আপনার পয়েন্ট ক্লিয়ার। আমি এটা বিরতির সময় হয়ে গেছে, আমি এটা বিরতি নেব। বিরতির পর আসলে আপনি যে কথাগুলো বলছেন যে হ্যাঁ ভারতীয় মিডিয়াগুলো, গণমাধ্যম আসলে তারা কতটুকু সাংবাদিকতা করেন সেটা নিয়ে এক ধরনের ভীষণ রকম প্রশ্ন আছে, ফলে তাদের বক্তব্যগুলোকে আমরা কতটুকু জোরালোভাবে নেব সেটা নিয়ে তো নিশ্চয়ই জানতে চাইবো। পাশাপাশি আপনি যে অস্তিত্ব সংকটের কথাগুলো বলছিলেন সেটাও নিশ্চয়ই সোহরাব হাসান এবং প্রফেসর আমানুল্লাহর কাছ থেকে ব্যাখ্যা জানতে চাইবো। এবং তিনটি মাঝারি সামরিক শক্তির জোট যখন কাছাকাছি আসে তখন সেটা দক্ষিণ এশিয়ার জন্য কোনো বাড়তি তাৎপর্য বহন করে কিনা সেই প্রসঙ্গটিও একটু আনতে চাই বিরতির পর। আমাকে একটু সময় দেন, আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে করবো বাকি আলোচনা নেব। ছোট্ট একটা বিরতি। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে আমাদের সাথে আছেন সোহরাব হাসান, আছেন প্রফেসর আমানুল্লাহ এবং আছেন প্রফেসর শাহিদুজ্জামান। সোহরাব হাসান, বিরতির আগে যে আলোচনাটা করছিলাম আমরা, এই জোট নিয়ে নানাবিধ প্রশ্নর জায়গা তো আছেই, কিন্তু পাশাপাশি শাহিদুজ্জামান যেভাবে অস্তিত্বের সংকটের কথা বলছেন, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের কথা ইঙ্গিত করে, ফলে সেটাকে আপনি কত জোরালোভাবে দেখেন? শুনেন, বাংলাদেশের মানুষই হচ্ছে বাংলাদেশের রক্ষাবহ। হ্যাঁ, বাংলাদেশের অর্থনৈতিক শক্তি, বাংলাদেশের বাণিজ্যিক শক্তি এবং বাংলাদেশের মানুষের মেধা, মনন, চিন্তা এবং আধুনিক বিশ্বের সামরিক যে শক্তি তা তো অস্বীকার করা যায় না। কিন্তু বাংলাদেশের মতো দেশ কোনো সামরিক জোটে যাওয়া অথবা নিজের সামরিকায়ন করে, সামরিক শক্তিতে নিজেকে বলীয়ান করে, আমরা তো কারোর সাথে যুদ্ধ করতে চাই না। বাংলাদেশ কি কারোর সাথে যুদ্ধ করতে চায়? যুদ্ধ কেউ চাপিয়ে দিলে অবশ্যই তো আমরা প্রতিরোধ করব। ইরান কি যুদ্ধ করতে চেয়েছিল? ইরানের উপর তো যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আর যে বিষয়টা বলতে চাই যে যদি আমার আবারও ওই কথা যে যদি আমরা মুসলিম জোট করে ন্যাটো করতেছি, এই ন্যাটোর অন্যতম, এই মুসলিম ন্যাটোর অন্যতম সদস্য প্রকৃত ন্যাটোরও সদস্য তুরস্ক ন্যাটোরও সদস্য। সুতরাং কে কার বিরুদ্ধে জোট করে, এটি কি এমন না যে আরেকটি যুদ্ধ উন্মাদনা তৈরি করার জন্যে? তার ক্ষেত্র কোনোভাবেই বাংলাদেশ হতে পারে না, হওয়া উচিত নয়। আর সেটি তুরস্ক পাকিস্তান যুদ্ধ করুক, পাকিস্তান সৌদি আরব যুদ্ধ করুক, এর বাইরে কিন্তু আরেকটি জোট হয়েছে, আরেকটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারত এবং সৌদি আরবের মধ্যে, এবং সেটাও যথেষ্ট মনে করে না নিরাপত্তার জন্য, সৌদি আরবের নিরাপত্তার জন্য। সে কারণে আবার তুরস্ককে মিলে ত্রিদেশীয় জোট, আরেকটি জোট হয়েছে 14 দেশীয় জোটে কিন্তু বাংলাদেশ আছে। সেটা হচ্ছে উপসাগরীয় নৌপথে জাহাজ চলাচল, মানে জাহাজ চলাচল নির্বিঘ্ন করার জন্য কোনো বাধা না আসে। সুতরাং আমরা দেখি এই নানা প্রস্তুতি চলছে। আপনাকে মনে হয় এই চুক্তির বা এই জোটের লক্ষ্য ইরান? মনে হচ্ছে না। আমি একটু অ্যাড করি এখানে। ধরেন ওই যে সৌরভ ভাই যে কথাগুলো বললেন, অনেকগুলো জোট হয়েছে, কিন্তু এই জোটটার মতো এত হাইপ কিন্তু উঠে নাই। এটা কিন্তু আপনার সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে ডমিনেন্ট মিডিয়াগুলোতে, সারা ওয়েস্টে খুব ভালোভাবে আলোচনা হচ্ছে। এখন দুটা জিনিস, একটা হলো যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে প্রসঙ্গটা আগে, যে আমরা কি অস্তিত্বহীনতার আছে কি না,
ভৌগোলিকভাবে আজকাল কেউ কারোর দেশ জয় করে চট করে, এটা অনেক ক্ষেত্রে সম্ভবপর হয় না। দখল করে না। দখল করে না। কিভাবে দখল করে? তার চিন্তা চেতনা মননে তাকে আচ্ছন্ন করে রাখা বা পরিবেশটা এমনভাবে তৈরি করে যেটা বাধ্য করা হয়, যেটা আমাদেরকে বাধ্য করা হয়েছিল। আপনি গত 10-15 বছরে এক যুগের কথা একটু চিন্তা করেন। আপনার দেশ দখল হয় নাই, কিন্তু চিন্তা চেতনা সব কিছুতে আপনাকে এমনভাবে আচ্ছন্ন করে রাখা হয়েছিল যে আপনি একটা স্বাধীন দেশ কিনা, স্বাধীনভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কিনা, আপনার স্বাধীন পররাষ্ট্রনীতি আছে কিনা, স্বাধীনভাবে আপনি অর্থনীতি পরিচালিত করতে পারবেন কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছিল। বলেন, এটা তো সত্য কথা। এবং এমন কোনো জায়গা নেই যে জায়গাটাতে আমাদের প্রতিবেশী কোনো দেশ হাত দেয় না এখানে। সেই জায়গাটাতে আপনি স্বাধীনভাবে আপনার অস্তিত্ব নিয়ে, আপনার দেশ, আপনার সমাজ, আপনার রাজনীতি, আপনার ধর্ম সব কিছু নিয়ে আপনি স্বাধীনভাবে একটা মনস্তাত্ত্বিক চাপ এখানে থাকবে যে এদের সাথে ঝামেলা করলে পরে আমাদের ঝামেলা হতে পারে। আপনি বলছিলেন যে এর আগে 15-16 বছরের কথা বলছিলেন, যেখানে মেধা মননে বা বিভিন্নভাবে আমরা তো ছাপে আপনি সাফারার। ভারতের কথা বলছেন। এখন আবার অনেকেই তো এই প্রসঙ্গটাও আনে যে এখনই আবার তো আমেরিকান ছাপ কেউ দেখে, কেউ চায়নার ছাপ দেখে, কেউ পাকিস্তানের ছাপ দেখে। আমেরিকার যে ছাপ দেখা, চায়নার ছাপ দেখা আর ভারতের মায়ানমারের ছাপ দেখা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, আলাদা বিষয়। একটা হলো আপনার নেইবারিং কান্ট্রি একদম আপনার ভিতরে এসে ঢুকে। আপনার নিশ্চয়ই মনে আছে 2024-এ কি ঘটনাগুলো এখানে ঘটেছিল এবং এগুলোর সাথে কি কারা কিভাবে জড়িত ছিল, এগুলো কিন্তু আসছে আপনার চোখের সামনে। এবং আমরা অনেক রূপকথা শুনি, রূপকথা না, এটা হলো ডাইরেক্ট হলো একদম সরাসরি প্রমাণ। আপনি দেখেছেন কারা ছিল, কারা দৌড়িয়ে ঢাকা এয়ারপোর্ট দিয়ে, কারা এই যে কি করে বিমানে করে দলবদ্ধভাবে পালিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু এদেশের মানুষ ভুলে নেয়, এগুলো দেখেছে। ওই জায়গাটাতে আপনাকে একটা চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে যে এদেরকে নিয়ে বেশি ঘাটাঘাটি আর করা যাবে না। আর একটা জায়গা যেটা বলতে চাই, বাংলাদেশে প্রায় 12 থেকে 14 কোটি ব্যারেল এই যে আপনার তেল, পেট্রোল এবং অন্যান্য পেট্রোলিয়াম প্রোডাক্ট মিলে ইয়ারলি আমাদের প্রয়োজন হয়। এই যে জ্বালানি নিরাপত্তার যে প্রসঙ্গটা তো যদি এই জোটটাতে আমরা যেতে পারি, জ্বালানি নিরাপত্তার প্রসঙ্গটা কিন্তু আমরা বার্গেন করতে পারবো। আমি যে কথাটা বারবার বলতে চাচ্ছি যে শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকদের সুযোগ সুবিধা, জ্বালানির নিরাপত্তা, জ্বালানির সুবিধা, আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে একটু বার্গেনিং শক্তিটা একটু বাড়ানো। সৌরভ ভাই যেটা বলছেন সেটা ঠিক আছে, জোট নিরপেক্ষ আমরা আমাদের একটা এই যে কি ছিল, কিন্তু আর কাহাতক এরকম একটা অবস্থার ভিতরে আপনি কি ওই জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা? আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে তাকান, আপনি যদি নিউজিল্যান্ডের দিকে তাকান, আপনি যদি ওই প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর দিকে তাকান, তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে না। কেন তাকাতে পারে না? তারা এমন সব কিছু জোটের সদস্য, এমন সব কিছু মেকানিজম তারা করে রাখছে, যত শক্তিশালী দেশই হোক তাদের কাছে যেতে গেলে অনেক চিন্তা ভাবনা করে যেতে হয়। জি, আমি এই প্রসঙ্গে ইতি টানতে চাই। আমি শাহাদুজ্জামানের কাছ থেকে এই প্রসঙ্গে ছোট্ট করে একটা আমি জানি না প্রফেসর শাহিদুজ্জামান এটা এগ্রি করবেন। জি, শাহাদুজ্জামান, আপনি শুনছিলেন প্রফেসর আমানুল্লাহ তার বিশ্লেষণটা তো দিচ্ছিলেনই, পাশে ছোট্ট একটা প্রশ্ন আমিও যোগ করে দিই যে সোহরাব হাসানও বলছিলেন যে ধরেন এই জোট আবার নতুন কোনো যুদ্ধের উন্মাদনা তৈরি করা দেওয়ার ক্ষেত্র হচ্ছে কিনা, আবার এটার জন্য একটা বাংলাদেশ উর্বর জায়গা হয়ে যাচ্ছে কিনা, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন। আপনার ছোট্ট বিশ্লেষণ শুনে অন্য প্রসঙ্গে যেতে চাই। ধন্যবাদ। আপনি খুবই যৌক্তিক প্রশ্নটা জিজ্ঞেস করেছেন। দেখেন, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, যে আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্কে বলি যে রিজিয়নাল সাবসিস্টেমটার যে মূল্যবোধ, যে 50 বছর ধরে এই যে শাসক ভিত্তিক মার্কিনী নিয়ন্ত্রণে ছিল, সেটা ভেঙে যে এটা একটা ঐতিহাসিক বাস্তবতা। এখন যে নতুন এই জোট সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু যুদ্ধের কোনো ডামাডোল আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা সম্পূর্ণ একটা নিবারক ভিত্তিক বাস্তবতা। নিবারক মানে আমরা ইংরেজিতে যে শব্দটা ব্যবহার করি যে সামরিক ডেটারেন্স, মিলিটারি ডেটারেন্স। যেমন ভারত, আমরা যদি এখন এর অংশ হয়ে যাই, আমরা এই চুক্তির মূল একটা কথা হচ্ছে যে কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করলে প্রতিটি সদস্য রাষ্ট্র ঝাঁপিয়ে পড়বে তার পাশে। এখন এটা আক্ষরিক অর্থে কতখানি বাস্তব হবে আমরা জানি না, তবে ডেফিনেটলি ভারতের উপর একটা নিবারক হিসাবে কাজ করবে। তারা বাংলাদেশের রংপুর বা ফেনী, বাল্জ এই দুইটি অঞ্চলের দিকে কূট দৃষ্টিতে তাকানো বা তাদের সামরিক যে থিওরিজ গুলা তৈরি করা, সেটা তখন তাদের কাছে আরো বেশি অবাস্তব মনে হবে।
এবং এটা আমাদের জন্য একটা বড় ধরনের অর্জন। কেননা আমরা এই দক্ষিণ এশিয়াতে ভারতীয় বাস্তবতা এটাকে কি কোনোভাবেই অগ্রাহ্য করতে পারবো না যদি না আমরা একটা সামরিক জোটভুক্ত হই। সময়ের ধারায় কিন্তু পরিবর্তন হয় দৃষ্টিভঙ্গি, পরিবর্তন হয় নিরাপত্তা ধারণা। আমরা সেই বাস্তবতাই এখন দেখতে পাচ্ছি। জি, সময়ের অসংখ্য- ধারায় জি, আমরা এখন জোটের মধ্যে আবদ্ধ হওয়া ছাড়া আর উপায় নাই আমাদের। অ্যাড করে দিচ্ছি যে একটু আগে আপনি যেটা বলছিলেন না যে ইয়েলো জার্নালিজম বা অন্যান্য হয়তো ডমিনেন্ট মিডিয়া যারা আছে, প্রমিনেন্ট মিডিয়া, তা না, ভারতীয় ইন্টেলিজেন্সিয়া এবং নামি দামি ব্যক্তি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজেপির টপ র্যাঙ্কিং এই যে লিডার যারা আছে, তারা যে ডিসকোর্সটা তৈরি করছে, শুধু পডকাস্টের কথা বলছেন, তারা আলোচনা কথাবার্তায় একটা ডিসকোর্স কিন্তু তৈরি করছে যে এই কাজগুলো করা দরকার। রংপুর নিয়ে যে কথা বললেন, ফেনী নিয়ে যে কথা বললেন, বা বাংলাদেশ নিয়ে আরও অনেক কথা, সেটা কিন্তু শুধু ভারতীয় মিডিয়া এমনিতেই আমদানি করে নাই, একদম ভালো সোর্স থেকে কিন্তু তারা সেই জিনিস, তার মানে তাদের ভিতরে কিন্তু একটা খায়াস এই ধরনের কিন্তু আছে, অথবা আমাদেরকে ডিস্টেবিলাইজ করার জন্য, অথবা আমাদেরকে কোনো একটা বার্গেনিং কি হিসাবে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যুস যেগুলো আছে সেগুলো সলভ করার জন্য। সো এটা কিন্তু একটা বাস্তবতা। এই বাস্তবতাতে আমরা যদি একটা জোটের ভালো একটা শক্তিশালী জোটের সদস্য হতে পারি, তাহলে কিছুটা হলেও সাইকোলজিক্যাল প্রেশার থাকবে যে এদেরকে ঘাটাঘাটি করা যাবে না। আচ্ছা, আমি 30 সেকেন্ড। জি প্লিজ। শাহিদুজ্জামান ভাই যে বলেছেন এবং আমানুল্লাহ ভাই আমি একমত, কিন্তু তার আগে আমাদের যেটা করণীয়, এই সমস্ত শক্তির মানে যতগুলো যারা প্রতিরক্ষা জোটে আসতে পারে বা আসতে পারে না, সবার কাছ থেকে আমরা একটা বিষয়ে সহযোগিতা চাই না কেন, 13 লাখ মানুষ, 13 লাখ রোহিঙ্গা যে বাংলাদেশের উপর 10 বছরের বেশি সময় ধরে চেপে আছে, তাদেরকে ফেরত পাঠানোর জন্য সবাই তো আমাদের বন্ধু। সৌদি আরব বন্ধু, চীন বন্ধু, ভারতের কথা বাদই দিলাম, মিয়ানমার বন্ধু, ইন্দোনেশিয়া বন্ধু, মালয়েশিয়া বন্ধু, কিন্তু আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারছি না কেন? ওকে, সো এটা একটা আলোচনার ক্ষেত্র তৈরি সেটা আরেক জোটে যেতে হবে, সেটা চায়না এবং তাদেরকে ইনভলভ করতে হবে। এটা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে প্রফেসর শাহিদুজ্জামানেরও। এটা হলো এক ধরনের সার্ভ করবে আমাদের পারপাস, আর ওইটা আরেক ধরনের ইস্যু। জি, তাহলে আমি এই ফাঁকে একটা বিরতি নেই। বিরতি নেবার পর ফিরে এসে আমরা বরং হুমায়ুন কবিরের যে নাগরিকত্ব নিয়ে যে প্রশ্নটা উঠেছে সেটা নিয়েও একটু আলোচনা করব। একই সঙ্গে সুযোগ পেলে এটাও আলোচনা করতে চাই যে বাংলাদেশে আসলে উগ্রবাদীদেরকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা, যে প্রশ্নটিও উঠছে ভীষণভাবে, সেটাও একটু আলোচনা করবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন সোহরাব হাসান, আছেন প্রফেসর আমানুল্লাহ, আছেন প্রফেসর এম শাহাদুজ্জামান। আমরা পরের প্রসঙ্গটিতে যাবার আগে ছোট্ট করে একটা ভিজুয়াল প্রজেকশন দেখতে চাই। সেখানে আমরা লক্ষ্য করব যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের একটি তার নাগরিকত্ব নিয়ে নানান জায়গায় প্রশ্ন উঠেছে, প্রতিবেদন এসেছে। তিনি সরাসরি প্রশ্নই তুলেছেন যে আবার 1/11 কুশীলবরা তার পেছনে লেগেছে কিনা, কার এত জ্বালা, সেই প্রসঙ্গ তিনি তুলছেনই। বাট মোটা দাগে আমরা তার সম্পর্কে যে ধরনের তথ্যগুলো পাই, তার জন্মগ্রহণ সিলেটে, তিনি 2.5 বছর বয়সে গিয়ে ব্রিটেনে চলে গিয়েছেন, লেবার পার্টির রাজনীতি করেছেন, এই সব তথ্য জানছি। কিন্তু সর্বশেষ যে তথ্যটি সেটা নিয়ে আসলে সোহরাব হাসান আপনার কাছে জানতে চাইবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশি নাগরিকত্ব ছাড়ার আবেদন করেছিলেন 23 জন, বিএনপি, জামায়াত, এনসিপি সবগুলো মিলিয়ে। এখন তিনি আসলে কোথাকার নাগরিক? একটা সংবিধান লঙ্ঘন হলো কি হলো না? আমরা কি দেশের নাগরিক হিসেবে এরা জানার অধিকার রাখে কিনা, এই প্রশ্ন আমরা করতে পারি কিনা যে আপনার নাগরিকত্ব আছে কি নেই? না, যে কেউ এই মানে পাবলিক ফিগার যারা, অর্থাৎ রাষ্ট্রের জনগণের সেবক, রাষ্ট্রের সেবক, রাষ্ট্রের কোনো পদাধিকারী ব্যক্তি, তার কাছে তো জনগণ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। তবে দেখুন, একটু অবাক হলাম, তিনি মাত্র 2.5 বছর বয়স, তখন তিনি লন্ডনে গিয়েছেন। সেখানকার একটা ভাষা, সংস্কৃতি, একটা রীতি, সৌজন্যবোধ, আর যেটি ধরেন 17 বছরে যদি আমাদের প্রধানমন্ত্রী সেই সৌজন্যবোধ মেনে চলেন এবং শিষ্টাচার দেখান, ব্যক্তিগত রাগ উষ্মা প্রকাশ না করে তিনি যদি যে কোনো প্রশ্নের জবাব দেন, অথবা
তার নিজের কথা বলে বিরোধী দল সম্পর্কে বা যে কোনো পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কিছুদিন আগেও পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি হঠাৎ করে একটি প্রশ্নে এরকম উষ্মা প্রকাশ করলেন এবং কিছু গণমাধ্যম বা একটি গণমাধ্যমকে ইঙ্গিত করে বললেন যে তাদের কার এত জ্বালা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. মানে এটা আমার মনে হয় যে অশোভন, মানে শোভন নয়। একজন তিনি নির্বাচিত না হলে জনপ্রতিনিধিত্ব, রাষ্ট্রের একটি দায়িত্বশীল পদে। ধরেন এখানে তো উনি যদি কিছু না বলতেন বা বলতেন সেটা কোনো বিষয় না। এখন হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছে আপনি ব্রিটিশ যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, কারণ তিনি যুক্তরাজ্যের নাগরিক, সেখানে লেবার পার্টি করেছেন। যুক্তরাজ্যের নাগরিক না হলে তো লেবার পার্টি করতে পারতেন না, যেমন আমাদের আরও কয়েকজন 4জন এমপি আছেন। উনি সরাসরি বলতে পারতেন এবং এও বলতে পারতেন যে আমি জন্মসূত্রে বাংলাদেশি, অন্য দেশের নাগরিক হলেও আমি বাংলাদেশের যে কোনো দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারি যদি সংবিধান অনুমোদন করে। এখন এখানে একটা প্রশ্ন আছে, তিনি আমার মনে হলো যে তিনি ওই যুক্তিটা দেখাতে চেয়েছেন। বাংলাদেশের সংবিধানে আছে যদি সংসদ সদস্য হন, সংসদ সদস্য হন, তাকে অন্য দেশের প্রতি তার আনুগত্য থাকতে পারবে না। কিন্তু সংসদ সদস্য না হয়ে মন্ত্রী হলে, অর্থাৎ আমাদের এখানে 10% টেকনোক্র্যাট কোটা, অর্থাৎ এখন টেকনোক্র্যাট যে মন্ত্রী, তার ক্ষেত্রে ওই সংসদ সদস্যের ধারা প্রযোজ্য হবে কিনা এটি আদালতে ফয়সালা হবে। এটি আমি মনে করি যে উনি যেভাবে বিষয়টি নিয়েছেন, এটি মানে ক্ষমতার একটা ভাষা আছে। তা আমার মনে হয় যে সাংবাদিক এবং সংবাদপত্রের প্রতি বা সংবাদ মাধ্যমের প্রতি তিনি একটা ক্ষমতার ভাষাই ব্যবহার করলেন। প্রফেসর শাহিদুজ্জামানের বিশ্লেষণটা কীরকম, এটা শুনতে চাই। হুমায়ুন কবির যে প্রসঙ্গটি এনেছেন যে 1/11-এর সময় যাদের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, নিশ্চয়ই তিনি কি ভুল জায়গা থেকেই এই প্রশ্নটি তুলেছেন? একই সঙ্গে তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোরও কি কোনো মানে সাংবাদিক হিসেবে সেটা কি জানার অধিকার গণমাধ্যমের নেই, বা এটা পরিষ্কার হয় না কেন বা করছেন না কেন? আমার মনে হয় এখানে হুমায়ুন কবির সাহেবের একটা সেন্সিটিভিটি কাজ করেছে। আমরা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব পালন প্রক্রিয়ায় এত একটা মানে টার্নিং পয়েন্টে আমরা রয়েছি, যেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, তার অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হচ্ছেন হুমায়ুন কবির সাহেব, এবং তিনি এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন যে এই যে তিনি মক্কা প্যাক্টে জয়েন করার ব্যাপারে বাংলাদেশের আপত্তি নেই, এই ধরনের একটা অবস্থান নেয়াতে এমনও হতে পারে যে কিছু কিছু সাংবাদিক, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যে হয়তো তার ভেতরে কোনো দুর্বলতা বের করে এই মক্কা প্যাক্টের ধারণাকে ক্ষতিগ্রস্ত করতে পারতেন। আমার মনে হয়, আমি সৌরভ ভাইয়ের সাথে একমত যে তিনি ব্যাপারটা আরো কূটনৈতিক ভাবেই তিনি সমাধান করতে পারতেন, হেসে বা অত্যন্ত উষ্ণতার সাথে বলতে পারতেন। তার আমার মনে হয় এখানে কিছুটা রাগান্বিত হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের দেশে কিন্তু এখনো অনেকে রয়েছে যারা, যেমন কেয়ারটেকার গভর্নমেন্টে ফখরুদ্দিন সাহেব নিজেই তো মার্কিন নাগরিক ছিলেন। আপনি যদি এখন আমাদের এই পার্লামেন্টে দেখেন, নিশ্চিতভাবে বলতে পারি যে বেশ কয়েকজন রয়েছে যাদের বিদেশি নাগরিকত্ব রয়েছে। এখানে হুমায়ুন কবির সাহেব কিন্তু পার্লামেন্ট মেম্বার নয়, যেটা সৌরভ ভাই বললেন যে তিনি টেকনোক্র্যাট কোটায় হয়তো এসছেন, এবং সেটা হচ্ছে বিবেচ্য বিষয় হতে পারে জুডিশিয়াল প্রসেসে। কাজেই তার যে এখানে তিনি কোনো একটা পাপ করে বসেছেন সেটা মোটেও না। আমার মনে হয় এটাকে আমাদের অত্যন্ত সংবেদনশীল দৃষ্টিতে দেখতে হবে। এমন একটা সময় আমরা পার করছি যখন আমাদেরকে ঠিক করতে হবে যে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাবে কি না, এটা একটা বিবেচ্য বিষয়। তারপর আমাদের এই যে মক্কা চুক্তিতে যাওয়ার ব্যাপারটা রয়েছে, এই সময়টা কিন্তু এখন আমাদের বেশ সংবেদনশীল।
আমরা বরং আরেকটি প্রতিবেদনের দিকে একটু মনোযোগ আকর্ষণ করতে চাই। সেক্ষেত্রে আমরা একটা প্রতিবেদন আমাদের চ্যানেল ওয়ানের পর্দায় গিয়েছে যে ধরেন গত বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে এই প্রশ্নটি উঠেছে। আসলে ধরেন ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের হামলা, সুনামগঞ্জে নৌকাবাইজ বন্ধ, কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ, এরকম নানান প্রসঙ্গগুলো বা ঘটনাগুলো সামনে এসেছে। তখন এই প্রশ্নটিও উঠেছে যে বাংলাদেশে আসলে উগ্রবাদীদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে কিনা। আমরা কয়েকজন রাজনীতিবিদদের সাথে কথা বলেছিলাম, এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকেও বা প্রশ্ন করা হয়েছিল, তারা কি বলেছেন আমরা শুনেই আপনাদের কাছে প্রশ্নে যেতে চাই। পুলিশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি মব দ্বারা আক্রান্ত হন তাহলে বোঝা যাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই গুরুতর এবং এটাকে কোনোভাবে এটাকে বাড়তে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং দুর্ভাগ্যজনকভাবে এগুলোর পেছনে কোনো না কোনো রাজনৈতিক ইন্ধন কাজ করে, কোনো না কোনোভাবে একটা ডেফিনিট একটা পলিটিক্যাল গ্রুপ এর পেছনে আছে যারা বাংলাদেশকে মবের নাম করে আবার এই নির্বাচিত সরকারকে যারা অস্থিতিশীল করে তুলতে চান, যারা একটা পরিস্থিতি তৈরি করতে চান এবং এটার সাথে যারা দ্বিতীয় বিপ্লবে ডাক দিচ্ছেন, তারা আরেকটা অভ্যুত্থানের ডাক দিচ্ছেন। তো এগুলোর কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, পুরো ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। সব ভোটারের অধিকার রক্ষা করা, সব মানুষের অধিকার রক্ষা করা তাদের রাজনৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, তাদের নৈতিক দায়িত্ব। এখন এই দায়িত্ব থেকে সরে এসে শুধু যদি কোনো একটা সুনির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীকে প্যাসিফাই করার চেষ্টা করে, তুষ্ট করার চেষ্টা করে, তাহলে আসলে সমাজে ভায়োলেন্স, সমাজের হানাহানি, বিদ্বেষ, সেই জায়গা থেকে বাংলাদেশ রাষ্ট্র বের হয়ে আসতে পারবে না, যেটা আসলে জুলাই স্পিরিটের একেবারে বিপরীতমুখী। পুলিশের প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম, এবং সেখানে হামলা হয়েছে। চাঁদাবাজের মধ্যে আপনি সংস্কৃতি টেনে আনলেন কেন? মানে পুলিশের মনোবল এবং ব্রাহ্মণবাড়ি এলাকাতে এরকম যে গান বাজনা, সিনেমা, এই সমস্ত এগুলো প্রায় একটা বহু বছর যাবত তাদের মধ্যে এটা একটু প্রায় নিষিদ্ধের মতো এলাকা। সেইটা ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। প্রফেসর আমনুল্লাহ, আপনার কি মনে হয়? আমি যে জেলার বাসিন্দা, সেখানে 2টা উপজেলাতে গত 70 বছরে কেউ একটা সিনেমা হল করতে পারে না। কি ব্রাহ্মণবাড়িয়া? না, মানে আমি হবিগঞ্জে করতে পারে না। এর অর্থ এই না যে ওইখানে উগ্রবাদীরা একদম উগ্রবাদীদের একদম কি হয়ে গেছে। সেটা সামাজিকভাবে সমাজের অন্যান্য যে সমস্ত শক্তি যারা আছে, উগ্রবাদ ছাড়াও তো সমাজের বিভিন্ন সমস্যাটা কি আপনার এলাকায়? সিনেমা নাটকের সমস্যা তারা মনে করে সামাজিকভাবে যে সিনেমা নাটক করলে বাচ্চারা ডিরেইল হয়ে যাবে, এই হয়ে যাবে। রাষ্ট্রের দায়িত্ব ছিল এই জায়গাগুলো থেকে বের হয়ে আসা, রাষ্ট্রের দায়িত্ব ছিল শিক্ষাটাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল একটা কালচারাল রেভলিউশন করা, সাংস্কৃতিক বিপ্লব করা, রাষ্ট্রের দায়িত্ব ছিল দারিদ্র দূরী করা। এগুলো যেহেতু আমরা অনেক ক্ষেত্রে করতে পারি নাই, সেই জিনিসগুলো রয়ে গেছে। আমি এই স্পষ্ট ভাষায় বলি আপনাকে, এই এক্সট্রিমিজম, টেরোরিজম ইত্যাদি ইত্যাদিগুলো একটা প্রজেক্ট, এবং এইগুলো যে প্রজেক্ট, এটা নিয়ে বহু আগে বহু লোকজন বহু কথাবার্তা বলে গেছেন। নোয়াম চমস্কি থেকে ধরে পৃথিবীর নামি দামি লোকজন সবাই বলে গেছেন এগুলো হলো ইম্পোর্ট করা হয় আপনাকে আন্ডারমাইন করার জন্য, আপনাকে ডমিনেট করার জন্য, আপনাকে ইত্যাদি করার জন্য। এর অর্থ কি এই যে আমাদের হোম গ্রোন কিছু মানুষ নাই যারা এক্সট্রিমিজমে বিশ্বাস করে, বা আমাদের এখানে কি এমন কোনো কানেকশন নাই ইন্টারন্যাশনালি যারা মনে করে যে আমি এখানে, হ্যাঁ থাকতে পারে, কিন্তু এটাকে সরকার সাপোর্ট করে কিনা, সরকার সাপোর্ট করে কিনা প্রশ্নটা এই জায়গায় গত কয়েক যুগে সাপোর্ট করা হয়েছে। এই ফাঁকে বরং প্রফেসর শাহিদুজ্জামানকে বিদায় জানাতে চাই, যদিও এই বিষয়ে তার মন্তব্য জানতে পারলে খুবই ভালো হতো, কিন্তু প্রফেসর শাহিদুজ্জামান আমার হাতে একেবারেই সময় নেই, যার কারণে আপনাকে বিদায় জানাতে হচ্ছে এই রাতে। অসংখ্য ধন্যবাদ, আপনি আমার সময় দিচ্ছিলেন। কিন্তু রাষ্ট্র প্রশ্রয় দিচ্ছে কিনা সেই জায়গায় তো প্রশ্ন দিচ্ছে না। কিন্তু অবস্থা দৃষ্টিতে যখন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনেন, তিনি তো ব্রাহ্মণবাড়িয়াকে আলাদাভাবেই দেখেন। এক রাতের ভিতরে মাত্র 6 মাসে আপনি গত কয়েক যুগে যে অবস্থাটা তৈরি করেছেন, দিচ্ছে না, অসহায়ত্ব প্রকাশ করছে না অসহায়ত্ব। আমি একটা কথা বলি, গত এক যুগে আপনি যেভাবে প্রশ্রয় দিয়েছেন, কিভাবে প্রশ্রয় দিয়েছেন সেটা তো আমরা জানি। সেই প্রশ্রয়গুলো দিয়েছেন, সেখান থেকে মাত্র 6 মাস আপনাকে একটু বের হয়ে আসতে সময় দিতে হবে। কিন্তু সোহরাব হাসানের কাছে অসহায়ত্ব মনে হচ্ছে। দেশের মানুষ উগ্রবাদী না। এদেশের মানুষ মানে কি? দেশের মানুষকে উগ্রবাদী বলছি আমরা, উগ্রবাদী প্রতিষ্ঠানকে, কিন্তু উগ্রবাদী মানুষ তো আছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা? উগ্রবাদী মানুষ তো আছে, এবং সেই উগ্রবাদী মানুষের তারা অন্যের মত যে সহ্য করে না, সেটাই তো উগ্রবাদ।
এর মধ্যে অন্য কেন সেটা যে কোনো কিছু সেটা আছে, সেটা আমি অস্বীকার ধর্মের করছি নামে না, হোক, কিন্তু সেটা মার্ক্সবাদের নামে আছে হোক, কেন আছে আর বলে সেটা, আমার কারণে আছে। রাজনীতির রাষ্ট্র চেয়েছিল থাকুক, সেই জন্য আছে, আমার কারণে আছে, আমাদের মতো লোকজনদের কারণে আছে। আপনি লক্ষ লক্ষ আপনি এই আপনি এই যে কি করবেন, আপনি ইসলামিক এই যে বিভিন্ন ধরনের রিলিজিয়াস প্রতিষ্ঠান করবেন, তাদেরকে প্রমোট করবেন, এটা করবেন ওটা করবেন, সেখানে আপনি তাকে মডার্নাইজেশন করার জন্য কখনো চিন্তা করছেন? তাদেরকে কখনো কাউন্ট করেছেন? তাদের অস্তিত্ব নিয়ে কেন তারা এই কাজটা করে, এটা কখনো চেষ্টা তো করেন নাই। আপনি 15 বছর করতে পারেননি, আশা করি এখন বাকি 5 বছর আর মনে হয় করতে পারবো না। আমার সাধারণত এই অংশে আমরা অনলাইন পোর্টালগুলো সর্বশেষ আপডেট দেখে মতামত জানার চেষ্টা করি, বাট আজকে আর মনে হয় মতামত জানতে পারবো না। আমি এক লাইনেই বরং একটি অনলাইন পোর্টালের সর্বশেষ আপডেটটি জানিয়ে এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। প্রথম আলো তার সর্বশেষ আপডেট, মানবাধিকার কমিশন আইন পাশ হলে মানবাধিকার নয় লঙ্ঘনকারীর সুরক্ষা হবে, এইটি একটি সভায় বক্তব্য রেখেছেন। মানবাধিকার কমিশন আইন পাশ সংক্রান্ত বিষয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মন্তব্য প্রত্যাহার করেন নাগরিকত্ব নিয়ে স্পষ্ট জবাব দেওয়ার দাবি জানিয়েছে বিজেআইএম-এর। বিজেআইএম তারা এই দাবিটি জানিয়েছেন যে তার নাগরিকত্ব বিষয়টি স্পষ্ট করার জন্য। যাই হোক, আরও বেশ কিছু অনলাইন পোর্টাল ছিল, কিন্তু দেখার একেবারেই সুযোগ নাই। আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সোহরাব হাসান এবং প্রফেসর আমানুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই রাতে আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য জানিয়েছিলেন। আর এই ছিল আজকে নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।